তো গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আবার একটা আজকে ওয়ান ডে রাইড, এই রবিবার একটা জায়গায় যাচ্ছি। আপনারা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার জ্যাঙ্গো রেডি, এই স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট বলতে কি অন করলাম, আর এইবারে রওনা দেব। দেখা যাক, চলুন। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, গল্প হচ্ছে, সব কিছুই হবে। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে যেসব জায়গাগুলো যাব আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন। আমি বেসিক্যালি ওয়ান ডে রাইড খুব একটা যাই না, তো আমি এখন একটু ওয়ান ডে রাইডগুলো অ্যাটেন্ড করছি। একটাই কারণ যে এই অ্যাক্সিডেন্টে আমি অনেক দিন বাড়িতে ছিলাম, প্লাস গাড়ির সঙ্গে যে হ্যাবিটটা সেইটা নষ্ট হয়ে গেছিলো। সেই হ্যাবিটটা তৈরি করার জন্য আমি এখন এই ওয়ান ডে রাইড, তারপরে 2-4 দিনের রাইড, এইগুলো সব করছি। এর পেছনে কারণ একটাই, নিজেকে একটা বড় রাইডের জন্য আমি রেডি করছি। আপনারা বসে থাকুন, আমি নিশ্চয়ই একটা বড় রাইডে বেরোবো এবং সেই রাইডের সব কিছু আপনাদেরকেও দেখাবো। আপনারা আশায় থাকুন যাতে ভগবানের কৃপায় আমি বেরোতে পারি। দেখুন, বেরোনোটা তো কোনো ব্যাপার না, শরীরটাকে লং রাইডে বেরোলে শরীরটাকে সেইভাবে অ্যাক্লামাইট করতে হয়। তো সেইটা করার জন্যই আমি এই সব রাইডগুলো করছি। প্রত্যেক সপ্তাহেই মোটামুটি এদিক ওদিক যাচ্ছি। যেমন এই পেছনের সপ্তাহ, তার আগের সপ্তাহে শুক্রবার ফিরেছি, আমি পুরুলিয়া ঘুরছিলাম, 4 দিন ঘুরেছি। আপনারাও দেখেছেন, তার ভিডিওও দেখে নিয়েছেন। তো ঠিক আছে, আমি নিশ্চয়ই যদি বড় রাইডে যাই তার আপডেট দিয়েই বেরোবো এবং আপনাদের জন্য যাবতীয় তার বর্ণনা, মানে ডেসক্রিপশন পুরোটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। আমি দিল্লি রোডে উঠে গেলাম। এই দিল্লি রোড ধরেই আমাকে যেতে হবে। ওদিকে কল্যাণী ব্রিজ, ঈশ্বরগুপ্ত সেতু পার করব। তারপরে ওইখানে ওরা দাঁড়িয়ে থাকবে। ঈশ্বরগুপ্ত সেতু পার করার পরে ওই কল্যাণী বুদ্ধ পার্কের মুখটায় ওরা দাঁড়িয়ে থাকবে। ওইখানে ওদের সঙ্গে মিট করে ওখান থেকে বেরিয়ে যাব। সবটাই আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সব দেখতে পাবেন, কারা যাচ্ছে না যাচ্ছে সব দেখতে পাবেন। কোনো চিন্তা নেই আপনাদের, সব দেখতে পাবেন। এই শেওড়াফুলি মোড়ে ঢুকলাম, এটাকে নেতাজি মোড় বলে। এইখান দিয়েই ম্যাক্সিমাম যারা পুরুলিয়া যায় এই রাস্তাটাই ধরে। এটা আরামবাগ যাচ্ছে, পরিষ্কার। তো কি আর বলবো, এখন নেই, সিগন্যাল নেই, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। চলুন দাঁড়িয়ে থাকি, নেক্সট আবার দেখাচ্ছি আপনাদের। প্রতিবার যেমন আসি সেই রকম মগড়া ব্রিজ এসে গেল। এই সেতুর উপর দিয়েই আমি কল্যাণী গঙ্গার ব্রিজটা পার করব।
মানে ঈশ্বরগুপ্ত সেতু। তো চলুন আপনাদের সবই দেখাবো। আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন, এই রাস্তা বহুবার আমার ব্লগে দেখতে পেয়েছেন, তো সেইটা নিয়ে ইয়ে নেই। তো চলুন, তলার যে রাস্তাটা ওটা চলে যাচ্ছে মগরা, আর এইটা যাচ্ছে কল্যাণী। এইটা কল্যাণী যায়। দারুণ লাগছে সকালবেলা, তবে কুয়াশা কিন্তু পড়া শুরু হয়ে গেছে, কুয়াশা স্টার্ট হয়ে গেছে। এই যে দেখছেন চারিদিকে কত কুয়াশা পড়েছে, ভালো লাগছে একদিক দিয়ে। শীতকাল আসবে, কুয়াশা পড়বে না, সেটা হয় কখনোই সম্ভব নয়। সব কিছু ন্যাচারালি হওয়াটাই স্বাভাবিক, আর সেটাই হওয়া উচিত। আমি তো সেটাই মনে করি, সেটাই কাম্য। বেসিক্যালি এই যে আমার ডান দিকে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে একটা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে হওয়ার জন্য। সেটা হচ্ছে কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে। এই ব্রিজটা কিন্তু তৈরি করার উদ্দেশ্যটাই সেইটার কারণে। তো যাই হোক, চলুন সেসব যখন হবে, এখনো বহু দেরি আছে, কারণ রাস্তার বহু কাজ বাকি। আর শুধু তো এই জায়গাটা করলেই হবে না, এখান থেকে বেনারস অব্দি রাস্তাটা হবে। অতএব চারিদিকেই হচ্ছে। আমি বেনারসেও তো গেছিলাম, আমি দেখেছি এই রাস্তাটা কিন্তু সব জায়গাতেই ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেটা নিয়ে চাপ নেই। চলুন, যখন হবে তখন দেখা যাবে। তো এখন তো মোটামুটি যা আছে সেইটা নিয়েই চলতে হবে। এখন যাতায়াতের অসুবিধা। আমি ঈশ্বরগুপ্ত সেতু উঠে গেলাম। এটা হচ্ছে আমাদের হুগলির সঙ্গে কল্যাণী সংযোগ করছে, গঙ্গার উপরে একটা ব্রিজ, আর পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে। ওই যে আপনাদের বললাম আগেই, কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, ওর জন্য ওই ব্রিজটা কিন্তু 4 লেনের রাস্তা হচ্ছে, বিরাট চওড়া হচ্ছে। আপনারা দেখলেও বুঝতে পাচ্ছেন অনেক চওড়া ব্রিজ হচ্ছে। স্বাভাবিক ওই রাস্তাটা ভালোই হবে। ওদিকে কল্যাণের দিকে এই ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়, কিছু জায়গা বাদ দিয়ে বাকি সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু আমাদের NH-12 সঙ্গে যোগাযোগ করছে। NH-12 সঙ্গে আমাদের কানেক্টিং হবে হচ্ছে মোস্ট প্রবাবলি দিল্লি রোড কিংবা GT রোড, আমি ঠিক কনফার্ম নই। তো সেটা যখন হবে তখনই জানা যাবে। তো এখন চলুন এইভাবে আপনাদের ইনফরমেশন দিতে দিতে যাই।
তো আমি এখন কল্যাণী বুদ্ধ পার্ক, এইটা আমাদের মিড পয়েন্ট ছিল, আমি আপনাদেরকে জানিয়েও ছিলাম। এই রাইডাররা সব এসে গেছে। এইখানে এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যাচ্ছে। আচ্ছা, আমার তো জ্যাঙ্গো দাঁড়িয়ে আছে, এই বিকাশদা, আর ওই গাড়িটা যাচ্ছে। আর একটা ছেলে আসবে, ও জাগুলি মোড়ে দাঁড়াবে। কথা হয়ে গেল, চলুন এগিয়ে যাই ক্রমশ। আমরা ক্রমশ এই কাঁপা মোড়ের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা হরিণঘাটা হয়ে জাগুলি হয়ে চাকদার দিকে এগোবো। তো চলুন সেইভাবেই এগোতে থাকছি। কল্যাণী বিরোহীতে একটা ধাবা আছে, নাম হচ্ছে সরাইখানা। সেখানে সকালবেলা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। দেখা যাক কী কী খাই, খেয়ে দে তারপরে আপনাদের জানাচ্ছি কি খাবো না খাবো, সব দেখাবো। এই একদম আমাদের NH-12-এর পাশেই এটা। এইখানে সকালে ব্রেকফাস্ট করলাম, সরাইখানা, এটা হচ্ছে বিরোহী। এখানে খেয়ে দে খেলাম হচ্ছে রুটি খেলাম আর মিক্স সবজি। তো এইবারে সবাই বেরোচ্ছি, এই আমাদের বাইকের লাইন আপ, এই আমার সামনে আছে, এই যে সব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন যেতে যেতে বাকিটা কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমরা এখান থেকে চাকদা হয়ে ঢুকবো ভেতরে, ডান দিকটায় যাব। তো দেখা যাক কতটা কি করা যায়। কোথায় যাচ্ছি আমি এখনো সেইভাবে ঠিক প্রপার জানি না। আমাকে বললো গোপালনগর অবধি চলো, তারপরে বলে দেবো ওখান থেকে রাস্তা কাটবে। হ্যাঁ ঠিক আছে, চলুন যাওয়া যাক। বনগাঁ রোডে উপস্থিত হয়ে গেছি, মানে যেটা চাকদা থেকে বনগাঁ স্টেট হাইওয়ে, আর ওই মোড়মাথা থেকে বনগাঁর ডিস্টেন্স দেখালো 32 কিলোমিটার। তো ঠিক আছে, আমরা তো জানি না ওরা কোথায় যাচ্ছে, আমি এখনো ভালো করে জানি না। যেখানে যেখানে যাব আপনারা সবই দেখতে পাবেন। তো বুঝতেই পাচ্ছেন। তো দেখা যাক। এদিকে আমি তো গোপালনগর আমার ম্যাপে মারা আছে, গোপালনগর অবধি তো যাই, তারপরে ওইখান থেকে নাকি ওই যেখানটা যাব সেইটা ওখান থেকে কাছে প্রথম যে ডেস্টিনেশনটা আছে। আমরা ফার্স্ট ডেস্টিনেশন যতটা শুনলাম যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে যাব, যেখানে ওনার জন্ম হয়েছিল, জন্মস্থান। ঠিক আছে, চলুন যেতে থাকি, দেখি কোথায় যায় ওরা প্রথমে। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। আমি জীবনে প্রচুর রাইড করেছি, প্রচুর। তো বলতে কি, আমি দেখুন একটা কথাকে যারা জানে আমাকে, আমি একটু দূরে দূরে রাইড করতে ভালোবাসি, একটু লং ডিস্টেন্স রাইডগুলো আমার খুব ফেভারিট। মানে 2-3টে স্টেট পার করে একটা জায়গায় যাব, সেখানে ঘুরবো, দেখবো, এইটা আমার খুব প্রিয় এই ধরনের রাইডগুলো। তো ঘটনা হচ্ছে ওটা নয়, ঘটনা হচ্ছে দেখুন আমার তো, আমি উত্তরাখণ্ড যেতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, আমার সেই হয়েছে, যাই হোক সেটা আমার দোষে না যে অ্যাক্সিডেন্ট করেছে তার দোষে হয়েছে, সেটা পরের ব্যাপার। তো সেটা নিয়ে আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না আমি।
ওটা বিতর্ক সৃষ্টি হবে, আমি ওইটাতে যাচ্ছি না। কিন্তু সেটাতে যা কন্ডিশন হয়েছিল, আমার মরে যাওয়ার কথা ছিল। আমি বেঁচে গেছি দুটো কারণে। একটা হচ্ছে আমার ফুল রাইডিং গিয়ার আপ ছিলাম, আমি ফুল, সারা গায়ে রাইডিং জ্যাকেট, হাতে গ্লাস, পায়ে রাইডিং শু, কোথাও বাদ ছিল না, মাথায় ভালো হেলমেট, সব ছিল। একটা কারণ, তার জন্য আমার যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার রক্তপাতটা হয়নি। আমার অ্যাক্সিডেন্ট মারাত্মক হয়েছিল, যাই হোক, যারা জানে আমি সেইটার মধ্যেও যাচ্ছি না। আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি যে বাইকটা চালাচ্ছিলাম, বাইকটা আমাকে অনেক বাঁচিয়ে দিয়েছে। বাইকটা নিজে মারা গেছে, বাইকটা আজ আর নেই, আমার কাছে অন্তত নেই। তার অবস্থা কি আছে না আছে জানি না, কারণ গাড়িটার সব কিছু ভেঙে গেছিল, শুধু ইঞ্জিনটা ঠিক ছিল। তো ওই গাড়িটা ছিল রয়্যাল এনফিল্ড ক্লাসিক রিবর্ন। এবং রয়্যাল এনফিল্ডের একটা জিনিস আমি বলবো, অন্য যে কোনো গাড়ির থেকে, যেহেতু ওটা ভারী গাড়ি, একটু শক্তপোক্ত বেশি হয়। ওই গাড়িটাও আমাকে বাঁচিয়ে দেওয়ার পেছনে আর একটা কারণ। আরও একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আজকে আমি যে কোনো হোক, আমি বেঁচে আছি, এখন বেঁচে আছি। তো বেঁচে আছি, কিন্তু ঘটনা হচ্ছে কি, ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখলো, এর পেছনেও একটা আমার মনের ইচ্ছেটাকে ভগবান পূর্ণ করে দিয়েছে। সেটা হচ্ছে আমার এখনো বেশ কিছু জায়গা ঘুরে বেড়ানো বাকি আছে, রাইড আর কি। আমার ইচ্ছা আছে সেই রাইডগুলো করব জীবনে। তো সারা ভারতের মধ্যে 2-3টে আছে আমার ইচ্ছের মধ্যে, যে রাইডগুলো আমার না করলেই নয়। তো সেইটা হয়তো ভগবান খানিকটা রিয়েলাইজ করেছিল, মানে বুঝতে পেরে আমাকে বাঁচিয়ে রেখে, যা ঘুমলে বেটা। ওই জন্য আমি আজ বেঁচে। এবং সত্যি কথা বলতে কি, আমি কিন্তু রাইডটা শুরু করতে পেরেছি। এখন ওই লং ট্রিপগুলো আমি রিস্ক নিচ্ছি না, কারণ শারীরিক কন্ডিশন ওই লংয়ে চালানোর মতো, মানে 25 দিন 30 দিন গাড়ি চালানোর মতো আমার মধ্যে এখনও সেই স্ট্যামিনাটা আসেনি। এইরকম করে আমি, যার জন্য ছোট ছোট রাইডগুলো হামেশাই করছি, এখন করে আমি ঠিক রেডি হয়ে যাব। যখন আমি নিজেই বুঝতে পারবো যে আমার শরীরটা এখন রাইড করার জন্য রেডি হয়ে গেছে, তখন আমি লং রাইডে, বড় রাইডে বেরিয়ে যাব, যেটা বেশি দিনের রাইড। তো যাই হোক, তো চলুন আপনাদের সঙ্গে আজকে আমি আমার নিজের জীবনের একটা ব্যাপার শেয়ার করলাম। এটা আমার এই উপলব্ধিটা জীবনে হয়েছে, সেই জন্যই আমি শেয়ার করলাম। এখানে রেলগেট পড়ে রয়েছে, দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। এই ট্রেন যাচ্ছে, চলে গেল ট্রেন। এইখানে খেলাম ঘোষ মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে, জায়গাটা হচ্ছে টালিখোলা। আমাদের ডেস্টিনেশনটা সামনেই, 1-2 কিলোমিটারের মধ্যেই পড়বে। চলুন আমি গিয়ে ডেস্টিনেশনে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি, আর পুরো আপনাদেরকে ইনফরমেশনটা দিতে থাকবো।
চলুন যেতে থাকি। একটা গ্রাম্য রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। এইটা দিয়েই প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন, ছোট থেকে বহুদিন এইখানেই থাকতেন। তো সেইটা দেখতেই যাচ্ছি। এই যে ওরা জিজ্ঞেস করলো কোথায় বাড়িটা, বাড়িটা ঠিক জানি না, চলুন গিয়ে দেখাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে বারাকপুর। দেখুন আশ্চর্য জিনিস একটা, এখানেও ব্যারাকপুর আছে। এই যে বারাকপুর লেখা রয়েছে, স্মৃতিরেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, দেখেছেন? এইটা, এই যে ভেতরের যে বাড়িটা, এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি। তো চলুন বাড়িটার ভিতরে, মানে বাড়িটা ছোটোখাটো কিন্তু বেশ গাছপালা প্রচুর আছে, সব পুরনো দিনের গাছপালা, বিরাট বিরাট গাছ এক একটা, বাপরে বাপ, দারুণ লাগছে। কিন্তু ওই ভেতরে বিভূতিভূষণের একটা প্রস্তর মূর্তি রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। বিভূতিভূষণের একটা প্রস্তর মূর্তি রয়েছে ভেতরে। দরজায় যদিও তালা, বাড়ি খোলা নেই, আমাদের হয়তো দেখতেই দেবে না। ওনার সহধর্মিণী, হ্যাঁ, কল্যাণী বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তর মূর্তি। এই যে মূর্তিটা দেখুন, দেখেছেন? এই যে লেখা রয়েছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর একটা জিনিস দেখুন, এখানে লেখা আছে এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। এই গৃহ একটু পবিত্র মন্দির, এর প্রতিটি দেয়াল পবিত্র, দেয়ালে কিছু লিখে এই গৃহটিকে কলুষিত করবেন না লিখে রেখেছে। বেশ সুন্দর। এই বাড়িটাতেই থাকতেন উনি, ভাবা যায়। এইটা হচ্ছে ওনার ওয়াইফ, নাম হচ্ছে কল্যাণী, বুঝতে পারলেন? ঠিক আছে, সুন্দর জায়গাটা, পুরো গ্রাম কিন্তু বেশ ভালো। বিভূতিভূষণের বাড়ি দেখে বেরিয়ে পড়লাম। এই সামনেই আমাদের নেক্সট ডেস্টিনেশন, কাছেই বললো, বেশি দূরে নয়, একদম কাছেই আছে। ঠিক আছে চলো যাওয়া যাক, কোনো অসুবিধা নেই, ঠিক চলে যাব। তো এখানে এত বড় বাস চলে বাবা, বিরাট বাসটা ঢুকেছে। রুট বাস দেখছি, যা লোকজন উঠেছে, রুট বাস। এইখানেই অপু দুর্গা পার্ক আছে, বুঝতে পারলেন, যেটা বিভূতিভূষণের স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছে। নাম দিয়েছে অপু দুর্গা পার্ক। ও এটার নাম অপু দুর্গা শিশু শিক্ষা নিকেতন। এই যে এইখানে আছে সাসপেনশন ব্রিজটা, সাসপেনশন ব্রিজটাতে উঠে পড়লাম। তো এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, দারুণ দারুণ দারুণ, হেভি, ঝুলন্ত সেতু। চলুন, হেভি লাগছে দেখতে, দেখুন তলা দিয়ে ইছামতি বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে ঝুলন্ত সেতুটা, দারুণ দারুণ হেভি। আর এই হচ্ছে ইছামতি, বুঝলেন, এই হচ্ছে ইছামতি। যদি এখন এই বর্ষার জন্য পানা ফানা ভরে গেছে, বর্ষাকালে ঢুকে গেছিল বাবা, ব্রিজটা তো দুলছে রীতিমতো।
তো যাই হোক, ভালো, বেশ ইছামতি নদীটা ভারী সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন দেখছি। এই আমরা ব্রিজ থেকে বেরিয়ে গেলাম বাইরে। তো এইখানে গাড়িটা রাখি। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ মানে ঝুলন্ত সেতু দেখার পরে আমরা এখন যেখানটা যাচ্ছি ওই সেতু পার হয়েই এই রাস্তাটা পড়ে। এটা হচ্ছে পাঞ্চিতে বাওড়, জায়গাটার নাম হচ্ছে পাঞ্চিতে বাওড়। একটা বিরাট বড় লেক আছে, সেই লেকটা দেখতেই যাচ্ছি। লেক বললে ভুল হয়, এখানে তো আর লেক নেই, জলাশয়, কিন্তু সাইজে লেকের মতোই, ওই জন্য আমি লেক বললাম। পাঞ্চিতে বাওড়, বাওড় কথার অর্থ হচ্ছে বড় জলাশয়কে বাওড় বলে। তো চলুন আপনাদেরকেও দেখাবো, গেলেই আপনারাও দেখতে পাবেন। তবে জায়গাটা দূর আছে, এখান থেকে শুনলাম 5 কিলোমিটার রাস্তা নাকি। তো সেটা হোক 5 কিলোমিটার 6 কিলোমিটার, যত কিলোমিটারই হোক চলে যাব, সেটা নিয়ে চাপ নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি দেখবো, কেমন দেখবো। আপাতত দুটো জায়গা দেখেছি, দুটোই মোটামুটি ভালোই লেগেছে। পুরো পাড়া গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। দেখে বুঝতে পারছেন আশপাশগুলো, ঘরবাড়িগুলো দেখুন না। ওই মাঝে মধ্যে যেমন এখন সব জায়গাতেই পাকা বাড়ি দেখা যায়, সেরকম মাঝে মধ্যে দুটো একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়িগুলো কিন্তু সব নিউলি মেড, নতুন তৈরি হয়েছে। এখানে আগে, আজ থেকে যদি 5 বছর আগে আসতাম তো সবই মাটির বাড়ি দেখতে পেতাম। কিন্তু লোকজন ভালোই থাকে এই গ্রামটাতে, বেশ বসতি আছে প্রচুর। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এই পাড়া গ্রামে এসছি বলে বেশ ভালো লাগছে ব্যাপারটা। পাড়া গ্রামটা আমাদের কাছে একটা ভালো লাগার জায়গা, সত্যি কথা। এই হচ্ছে বাওড় মনে হচ্ছে। এইখানে একটা জলাশয় রয়েছে। তো আপনারা যেটা দেখছেন এই জলাশয়টা, এটাও একটা বাওড়, এটার নাম হচ্ছে ঘাট বাওড়। এই দেখুন কত বড়, দেখুন এটা। তো এটা কিন্তু পাঞ্চিতি বাওড় নয়, এটা ঘাট বাওড়। তো ভালো, জায়গাটা বেশ সুন্দর। চলুন এরপরে আমরা এখান থেকে পাঞ্চিতিতে যাব, পাঞ্চিতি বাওড়। এখানে এই ধরনের জলাশয় প্রচুর আছে। আমি একজনের কাছে শুনলাম এখানে নাকি এই সব জায়গা দিয়ে, এই জলাশয়গুলো দিয়েই একটা টাইমে ইছামতি বইতো। এখন ইছামতি গতিপথ পাল্টে এই জলাশয়গুলো এরা আটকা পড়ে গেছে, যার জন্য এখানে প্রচুর এই ধরনের জলাশয়ের সৃষ্টি হয়েছে। এর আগে একটা দেখালাম, এখানে একটা রয়েছে, দেখেছেন কত বড় জলাশয়গুলো। এগুলো নদীর মতোই, দেখুন একদম ভালো করে লক্ষ্য করে আমি দেখেছি। নদী বয়ে চললে যেরকম লাগে দূর থেকে, ঠিক সেরকমই লাগছে। কিন্তু ঘটনা তো ওটা নয়, ঘটনা হচ্ছে ওই একটা সময় এগুলো ইছামতির অংশ ছিল। এখন ইছামতি গতিপথ পাল্টে স্ট্রেট ওয়েতে চলে গেছে। এই কাটা কাটা জায়গাগুলো সব আটকা পড়ে গেছে, জল আবদ্ধ হয়ে আটকে পড়ে রয়েছে। হচ্ছে আমাদের ডেস্টিনেশন পাঞ্চিতে বাওড়, পাঞ্চিতা বাওড়। বুঝতে পারলেন, এটা বিরাট বড়, দারুণ লাগছে দেখতে। এগুলো যদি এই পানাটা না থাকতো না জলে,
আরো ভালো লাগতো দেখতে। দারুণ দারুণ। এই দেখুন, আমি এখান থেকে একটু দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? বাবা, তার মধ্যে আবার রাস্তা দেখুন, মারাত্মক। আর এমনিতেও প্রায় 10 কিলোমিটার ধরে পুরো অফরোড করেই যাচ্ছি। কি হবে, গ্রামের রাস্তা তো এরকমই হবে, এর থেকে বেশি আশা করা যায় নাকি? তার মধ্যে এরকম সরু, একদম ছোট্ট ন্যারো রাস্তা, ভালো লাগছে। এটা নতুন, এটা অ্যাডভেঞ্চার। দেখুন, বাইকাররা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসে, অ্যাডভেঞ্চারও কিন্তু ভালো হচ্ছে আজকে, বাইক চালানোর অ্যাডভেঞ্চার। এই পাঞ্চিতা বাওর দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ বড় একটা জলাশয়, বেশ বড় মানে বিরাট বড়, যথেষ্ট বড়। মানে কতটা ভেতরে ঢুকেছি আপনারা কল্পনা করতে পারবেন না। তো দেখুন জলাশয়টা, দেখুন শুধু, দারুণ দারুণ জলাশয়। তো চলুন এইভাবেই যাব, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। আজকে আরও দুটো মতো ডেস্টিনেশন বাকি আছে আমাদের এখনো পর্যন্ত। দেখা যাক, যদি যায় নিশ্চয়ই সেগুলোও দেখতে পাবেন, যদি যাওয়া হয় আর কি। সবাই যা বলবে সেটাই হবে। আমাদের নতুন ডেস্টিনেশনের জন্য নতুন রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটা দিয়ে, কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে আসিনি, আমরা একটা অন্য রাস্তা ধরলাম সামনের মোড়মাথা থেকে ধরে। এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা যাক কখন সেখানে পৌঁছই। 13 না 14 কিলোমিটার তো দেখালো ওখান থেকে আমাদের ওই জায়গাটা। তো 13-14 কিলোমিটার এইরকম রাস্তায় যেভাবে স্পিডে যাচ্ছি, আধ ঘন্টা তো লাগবেই। এইটা হলো বনগাঁ রাখালদাস সেতু। বনগাঁ এখান থেকে দূরে, কিন্তু অঞ্চলটা বনগাঁর মধ্যেই পড়ছে, আর তলা দিয়ে ইছামতি বয়ে যাচ্ছে। খুব সুন্দর ব্রিজটা, রাখালদাস ব্রিজ। দেখুন ব্রিজটা খুব সুন্দর। फोटो नहीं खींच रहा है, ये बांग्लादेश है सर।
এই যে ফেন্সিংটা, এটার ওপাশটাই বাংলাদেশ। দেখুন, আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। দারুণ। এই যে রডটা, এই রডটার ওপাশটাই বাংলাদেশ। আমরা এতটাই কাছে চলে এসেছি বাংলাদেশের। দেখুন, তো চলুন, আর যেতে দিল না, বিএসএফ আটকে দিল আমাদেরকে। তো চলুন, আর কি করা যাবে। ও ভিডিও করতে বারণ করেছে, তাও লুকিয়ে চুরিয়ে করছি, কি করব। লুকিয়ে চুরিয়ে করছি। এই যে এই দিকটা হচ্ছে বাংলাদেশ। ওই দেখুন, বিএসএফ পাহারা দিচ্ছে। বাংলাদেশ বর্ডার এটা। দারুণ জায়গা। চলুন, এরা আবার কোথায় ঢুকছে এর মধ্যে আমি বুঝতে পারছি না। দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। আমি এখানকার কিছুই চিনি না। এর মধ্যে আমাদের মধ্যে দুজন এসছে যারা একটু আধটু চেনে, মানে এর আগে এসছে, ওই জন্যই ওরা এইসব রাস্তায় নিয়ে যেতে পারছে আমাদেরকে। এত বাংলাদেশ পাশে, বুঝতে পারিনি ব্যাপারটা, এতটাই কাছাকাছি। ভাবা যায়, এপাশ আর ওপাশ, মানে লোকে ওপাশ থেকে কথা বললে আমি এপাশ থেকে শুনতে পাবো, এরকম কাছে বাংলাদেশ। চিন্তার বাইরে। বাংলাদেশের কত কাছে চলে এলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার ফুল টিমটা যেটা যাচ্ছে, তাদের পুরোটাই দেখাচ্ছি। এই যে এক এক করে দেখাচ্ছি। দেখুন, সব যাচ্ছে। দেখেছেন? আর এই সামনে দুজন, টোটাল 7টা গাড়ি আছে। সামনে 3জন আছে, সরি। এখানকার একটা বিখ্যাত মন্দির। মন্দিরটার এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে একটু রেনোভেট হচ্ছে। এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। এই দেখুন, এইটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। দেখেছেন? যাই হোক, আমি মন্দিরে যাব না। জলের নিচে মহেশ্বর, পূর্ণ তীর্থ জলেশ্বর। এইটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। এইটা আমরা একটু আগে, মানে এটা চাঁদপুর, বনগাঁ থেকে চাঁদপুর যাওয়ার এই চাঁদপুর রোডের উপরেই পড়ে। তো আমি জুতো ফুতো খুলবো না ভাই, জুতো পরে আমি মন্দিরে ঢুকবো না। তো ওই জন্য আমি এইখান অবধি দেখবো। আর বলছি এখানে গঙ্গার ঘাট আছে, কিন্তু আমার গাড়িতে অনেক কিছু আছে ভাই, আমি গাড়ি ছেড়ে যাব না। ঠিক আছে, চলুন। আমাদের দুপুরের খাবার এখনো হয়নি, এখন বাজে 3টে। এই সামনে একটা মোড়মাথা পড়বে, খবর পেলাম ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওইটাতে আমরা সবাই মিলে যাব। কি তারা মা না মা তারা কি একটা বললো, যাই হোক
দেখা যাক। এই সামনে একটা মোড় পড়বে, যেখান থেকে হরিণঘাটার রাস্তা কাটছে, ওইখান থেকে ওইখানেই আছে হোটেলটা। ওইখানে দাঁড়াবো, ওখানে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। খাবার আগে, তারপরে সব কিছু। আমরা এই মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে খেতে এলাম। তো দেখা যাক কি খাবার দাবার পাওয়া যায়। তারপরে বলছি ভেতরে যাচ্ছি এখন। ভালো হোটেলটা, ভেতরে রেস্টুরেন্টে বসার জায়গা ফায়গাগুলো খুব সুন্দর, ভালো বেশ। তো ঠিক আছে, খেতে তো বসি, তারপর দেখছি। তো চলুন, খাওয়া হয়ে গেল, এখন এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলের পার্কিংয়ে গাড়িটা রেখেছিলাম, এটা হচ্ছে পার্কিং। তো এখান থেকে বেরিয়ে যাব এবারে। নগরুকরা, এটা নগরুকরা তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই যে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রোপাইটার হচ্ছে সুপ্রিয় চাকি। খাবারটা ভালো। আমি খেলাম হচ্ছে চিকেন নুডলস আর লস্যি, ভালো সুন্দর খেতে। লস্যিটা খুব ভালো বানিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই হোটেলটার নগরুকরাতে রয়েছে, কিন্তু এই হোটেলটার একটা জিনিস দেখলাম, হোটেলটার খাবারের প্রাইস খুব রিজনেবল। ওরা চিকেন বিরিয়ানি খেলেও বড় বড় লেগ পিস দিয়েছিল ওদেরকে, দেখলাম 110 টাকায় দিয়ে দিল। আর ওরা খেয়ে বললো বিরিয়ানিটা ভালো বানিয়েছিল। আর বিরিয়ানি দেখলাম তো যথেষ্ট ভালো, চালের কোয়ালিটি যথেষ্ট ভালো। তো চলুন, এইভাবে যেতে যেতে যতক্ষণ আলো আছে ততক্ষণ ভিডিও করব। আর যখন তারপরে অন্ধকারে যদিও বা ভিডিও করি, যেখানে খুব প্রয়োজন সেখানেই ভিডিওটা করব, তাছাড়া ভিডিওটা আমি করব না এই মুহূর্তে। এখন তো করছি, আর আপনারা তো পুরো ভিডিওটাই দেখবেন, ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা একদম শেষ অবধি ভিডিও দেখতে থাকুন। আমি এখন হরিণঘাটা পার করছি। এটা হচ্ছে হরিণঘাটা বাজার। বহুদিন বাদে হরিণঘাটায় এলাম। এর আগে বহুদিন আগে, মানে আজ থেকে প্রায় 8-10 বছর আগে একবার হরিণঘাটায় এসেছিলাম। তারপরে মনে হয় এই প্রথম এলাম আবার। হরিণঘাটা জায়গাটা কি বেশ বর্ধিষ্ণু জায়গা। তো চলুন, এইভাবেই গল্প করতে করতে যাব। হরিণঘাটা বেরিয়ে গেল। এইবারে সামনে এখান থেকে আসবে হচ্ছে মোহনপুর। এটা কাঁচরাপাড়ার কাপা মোড়ে এখন আমরা দাঁড়িয়ে। সিগন্যাল ছিল না, এই সিগন্যাল দিল। দেখা যাক। এইবারে আমরা ডান দিকে যাব। এই ডান দিকটায় চলে এলাম, এইখান দিয়ে। এইবারে আমরা
কল্যাণী ব্রিজের রাস্তাটা ধরবো, মানে কল্যাণী রোড। ওরা বুদ্ধ পার্কে নেমে যাবে, বুদ্ধ পার্কে ওদের সঙ্গে সি অফ করে আমি ওই বাকিটা ওই দিক থেকে চলে যাব। এই হচ্ছে কল্যাণী রোডে উঠে গেলাম, আর কিছুই না। রাইডটা এখানে আমি এন্ড করব, এখানে এন্ড করছি কারণ হচ্ছে আমাদের প্রপার রাইডটা শুরুই হয়েছিল এইখান থেকে। সকালবেলা আপনারা ভিডিওটা দেখছেন, দেখেও জানেন আমরা রাইড স্টার্ট করেছিলাম এই বুদ্ধ পার্কের মুখটা থেকে। তো আমি রাইডটা শেষও করব এখানে, আর আজকের ব্লগটা শেষও করব এখানে। আমি যারা যারা গেছিলো তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে, এদিকে এসো বিকাশ দা, এই হচ্ছে বিকাশ দা। আমি যে টিমের সঙ্গে গেছিলাম সেই টিমেরই কর্ণধার উনি, এটা বিকাশ চন্দ্র মল্লিক, সবাই চেনেন আশা করি। তো বিকাশ দা, আজকে রাইডটা কেমন হলো? আমার তো দেখো, রাইড যেহেতু আমার উদ্যোগে হয়েছে, আমি তো সবটা ভালোই বলবো। এবার তুমি বলো কেমন হয়েছে। আমার তো, আমি লাস্টে বলছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম বলবে? সম্রাট। সম্রাট। তোমার বাড়ি তো এই সামনেই বাড়ি, এই বাগমোড়ে থাকে। এখান থেকে এক ঝলক মানে 300-400 মিটার। আচ্ছা, তোমার নামটা বলো? রাহুল। রাহুল। সেন্ট্রাল পার্ক কল্যাণী। ও কল্যাণী সেন্ট্রাল পার্কে থাকে। সব এদিককার ছেলে, কারণ আমি তো কল্যাণী বাইকারের সঙ্গে এসেছি, তো স্বাভাবিক এটা ওরা এখানকার ছেলে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, কেমন হয়েছে আজকে রাইড? হ্যাঁ, ভালো লেগেছে। ঠিক আছে। আচ্ছা, এই দাদাকে একটুখানি ইন্ট্রোডাকশন করাই। মিটিওর নিয়ে এসছেন অরূপ ঘোষ। অরূপ ঘোষ, সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক। আর ইনি হচ্ছেন এই যে টিমের সঙ্গে আমি গেছি তার অ্যাডমিন, একজন অ্যাডমিন। তো ওই যে বৌদিকে নিয়ে গেছিল, ওইখানে বৌদি রয়েছে। হাই বৌদি। আচ্ছা, ভালোই ঘোরা হলো। আচ্ছা, ঘোরাটা আজকে ভালোই হয়েছে, আমাদের এনজয়টা ভালো হয়েছে। আচ্ছা বৌদি, তুমি কিছু বলবে একটু? তোমাকে দেখা যাচ্ছে না, তুমি একটু এইদিকে আলো এলে ভালো হয়। এই দিকটা এসো, বলো। সকালে বেরিয়েছিলাম। আচ্ছা, ভালো, আমি নতুন। জোরে বলো। আমি নতুন, আমি গেছি ঘুরতে, আমার খুব ভালো লেগেছে। ব্যাস, তোমার ভালো লাগলে এটা ভালো। ইনি হচ্ছে বিকাশদার ওয়াইফ। আচ্ছা, যাই হোক, আমি এইবারে আমি বলি রাইডটা নিয়ে। রাইডটা অলমোস্ট ঠিকঠাকই হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে আমি সব জায়গায় আমি ঘুরে বেড়াতে পারিনি আমার পায়ের জন্য, আমার পাটা তো ডিস্টার্ব আছে। তো এরা সব জায়গাতেই গেছিলো, আমি হয়তো সেই খান অব্দি গেছি, তারপরে আর আমি যেতে পারিনি বাকিটা। তবে আপনারা তো ভিডিওটা দেখছেন, তো ভিডিওটা স্বাভাবিক আপনাদের ভালোই লাগছে। তো চলুন, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা রাইডে। ঠিক আছে, চলুন, টাটা, বাই বাই।